স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনাকালের স্থবিরতা কাটিয়ে ঘর গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে আওয়ামী লীগ। বিভিন্ন জেলা উপজেলার সম্মেলন এবং সম্মেলন হয়ে যাওয়া জেলার পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার কাজও চলছে। অঙ্গ সহযোগী সংগঠন সহ উপকমিটির পূর্ণাঙ্গের কাজও শেষ করে ফেলেছে ক্ষমতাসীনরা। একই সাথে উপজেলা ও পৌর নির্বাচনী প্রচার কাজে ব্যস্ত সময় পার করছেন দলের কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। করোনার কারণে চলতি বছরের মার্চের পর থেকেই সাংগঠনিক কর্মকাণ্ডে অনেকটাই ভাটা পড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। তবে দেশব্যাপী ত্রাণ বিতরণ, ধান কাটা সহ অন্য কাজে কাটে ব্যস্ত সময়। করোনাকালে এ পর্যন্ত প্রায় 700 নেতাকর্মী মারা গেছে আওয়ামী লীগের। সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা উপজেলা সম্মেলন, নির্বাচনী প্রচারণা, সম্মেলন হওয়া ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটির গঠন সহ নিজেদের ঘর গোছাতে সর্বোচ্চ সময় দিচ্ছে দলটির সাংগঠনিক 8টি টিম। এমনটাই বললেন দলের কেন্দ্রীয় নেতারা। হাজার হাজার মানুষকে জড়ো করে সম্মেলন করিনি, কিন্তু সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা ঘরোয়াভাবে বসে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে কয়েকটা সম্মেলন আমি নিজে গিয়েছিলাম। কালিয়াকৈরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে 8টা টিম গঠন করা হয়েছে। সেই টিমগুলি তাদের নিজের এলাকায় আমরা কাজ শুরু করেছি। জেলা উপজেলা পৌরসভাগুলোতে আমরা ঘুরে বেড়াচ্ছি। যদিও করোনাকালীন সময়ে অনেক সীমাবদ্ধতা আছে, সে কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্য সুরক্ষা বিধির অনুশাসনগুলোকে আমরা মেনে আমরা কাজ করতেছি। সম্মেলন সহ পূর্ণাঙ্গ কোনো কমিটিতে কোনোভাবে যেন অনুপ্রবেশকারী আসতে না পারে সে বিষয়ে সদা সতর্ক কেন্দ্র। আমাদের দলে কিছু কিছু নেতাকর্মী, যাদের মধ্যে অনেকে অনুপ্রবেশকারী, তারা অন্যান্য দল থেকে দলে যোগদান করে এমন কাজ করেছে যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুতরাং আমরা এখন এই ব্যাপারে, সার্বিক ব্যাপারে, দলীয় শৃঙ্খলার ব্যাপারে, অনিয়মের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে, তাদের ব্যাপারে আরো শক্ত অবস্থান নিয়েছি। আমাদের সংগঠনের ভিতরে যারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করেছে তাদেরকে আমরা তালিকা অনুযায়ী বের করে দিই। এরপরও যদি কোনো অনুপ্রবেশকারী থাকে ধরা পড়ে আমরা তাকে দল থেকে আমরা বের করে দিই। এটা আমাদের দলের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ। মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ সব জেলা উপজেলা সম্মেলন শেষ করার জন্য কেন্দ্র থেকে নির্ধারিত 8 বিভাগের 8টি টিমের দায়িত্বপ্রাপ্তরা ছুটে বেড়াচ্ছেন দেশব্যাপী। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। কমিটি ও সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফল হতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজপথের শীর্ষ নেতাদের একাত্তর অবস্থান, এমনটা মনে করেন দলটির তৃণমূল নেতারা। যদিও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলে সংকটের কথা স্বীকার করলেও তৃণমূলের এই বক্তব্যের সঙ্গে একমত নন। তৌহিদ শান্তর প্রতিবেদন। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসেন কাশেমীর জানাজার দিনে 14 ডিসেম্বর সকাল 10টার দিকে হঠাৎ করেই সরকার পতনে রাজপথে অবস্থানের ডাক দেন বিএনপির একজন ভাইস চেয়ারম্যান। ওই দিনের আগে ও পরে 3 দিনে প্রেস ক্লাব এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরকার পতনে বেশ কড়া বক্তব্য রাখেন বিএনপি এবং দলটির শুভাকাঙ্ক্ষী এমন বেশ কয়েকজন নেতা। যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেই রক্ত বাস্তব। 14 ডিসেম্বর বিকেলে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এবং আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজকে শোকজ করে বিএনপি। সরকার পতনের আন্দোলনের ডাক আর সরকার বিরোধী বক্তব্য দেয়া বিএনপি নেতাদের জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হয় কি, এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েন তৃণমূল নেতারা। যদিও ওই আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করতে চান না এই নেতারা। তবে তৃণমূলের নেতারা মনে করেন শীর্ষ নেতাদের ভেদাভেদ ভুলে রাজপথে নামা উচিত। মানে সামনে থেকে উপস্থিত থাকতে না পারলে যতই হোক না হোক নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা যায় না। একটাই প্রবলেম আমরা যেটা দেখি তৃণমূল থেকে, এটা বিএনপি নীতি নির্ধারকদেরকে এক কাতারে এক সারিতে রাজপথে দাঁড়াতে হবে, তাহলে তৃণমূল সেভাবে ঝাঁপিয়ে পড়বে। যারা একটু অভিজ্ঞ আছে, প্রবীণ আছে এবং স্থানীয় ঢাকার লোকদেরকে যদি নেতৃত্ব প্রোভাইড করা যায়, সেক্ষেত্রে দল অনেক বেশি ইউটার্ন নিয়ে দাঁড়াবে। সমন্বয়ের একটা অভাব। আর সেকেন্ড থিং, যেটা সমন্বয় করতে গিয়ে যেই পরিবেশটা দরকার, সেই পরিবেশের একটা বাধা আছে। আর শীর্ষ নেতারা বলছেন পথে নামার তাড়াহুড়ো নেই, সঠিক সময় ও কৌশলের জন্যই অপেক্ষা করছে বিএনপির হাইকমান্ড। সংগঠনের দরকার আছে আন্দোলন পরিচালনার জন্য, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক আন্দোলন তো গণতান্ত্রিক পরিবেশ লাগবে। জনগণের ভাষা বুঝে যদি জনগণের মনের কথা যে বলবে তার নেতৃত্বে কিন্তু আন্দোলন সফল হবে। কমিটি পুনর্গঠন করে সাংগঠনিক শক্তি জোরালোর মাধ্যমেই আগামীর আন্দোলনের সফলতা দেখছেন অন্যতম এই শীর্ষ নেতা।
তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর মধ্যে বিশ্বে এবার ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ভাইরাস সংক্রমণ এড়াতে অনেক দেশই উৎসব ঘরোয়াভাবে উদযাপন করলেও বেশ কিছু দেশে দেখা গেছে ব্যতিক্রম চিত্র। বড়দিনের বার্তায় দরিদ্রদের সাহায্যের আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বিশেষ বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এবার করোনা মহামারীতে বড়দিনের প্রার্থনায় উঠে আসে করোনার আগ্রাসন দূর হয়ে পুরো বিশ্ব যেন ফিরে আপন মহিমায়। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ভ্যাটিকান সিটির আকাশ ঘন কালো মেঘে ঢাকা। প্রার্থনা হলের বাইরে নীরব আর শূন্যতার ছাপ। ভিতরে সীমিত আয়োজনে চলছে বড়দিনের প্রার্থনা। বাতিল হয়েছে বেশিরভাগ আয়োজন। তাই তো পোপ ফ্রান্সিস বড় কোনো আয়োজনে যোগ না দিলেও প্রার্থনায় অংশ নেন, ডাক দেন বৈষম্য দূর করার। আমাদের মনে রাখতে হবে যীশু খ্রিস্ট ছিলেন গরিব পরিবারের। তার অভাব অনটনের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। আমরা যেন মানুষের কল্যাণে নিবেদিত হই, এই হোক শিক্ষা। অন্যান্য বছর বড়দিনে যীশু খ্রিস্টের জন্মস্থান বেথেলহামে সাজ সাজ রব থাকলেও চলতি বছর করোনার কারণে দেখা গেল অনেকটাই সাদামাটা রূপ। ব্রিটেন জুড়ে কড়া লকডাউনের বিধি ও নিষেধাজ্ঞার বেড়াজালে থমকে গেছে সব আয়োজন। সংক্রমণ এড়াতে প্রতি শুক্রবার লকডাউন জারি করেছে জর্ডান সরকার। তবে অনেকেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে করোনা বিধিনিষেধ মেনেই অংশ নেন উৎসবে। বড়দিন উপলক্ষে রাশিয়ায় করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় জমকালোভাবে ক্রিসমাস উদযাপন করেছে মস্কোর বাসিন্দারা। সংক্রমণ রোধে ঘরোয়াভাবে বড়দিন উদযাপন করেছে ফরাসি নাগরিকরা। আর এই উৎসব যেন বেদনায় রূপ না নেয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। সুরক্ষিত থাকার জন্য কয়েক মিলিয়ন মানুষ আজ অনেক কিছু ত্যাগ করছে। আমাদের জন্য সবচেয়ে মূল্যবান আমাদের জীবন, এটি মনে রাখতে হবে। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতারা। মাসুদ রানা, নিউজ 24। পৃথিবী থেকে করোনা মুক্তির প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। করোনার কারণে এবার অনেকে উৎসব আয়োজনে এনেছে কাটছাট। 5 তারকা হোটেলে বড়দিনকে ঘিরে আয়োজনও ছিল বেশ, তবে অন্যবারের তুলনায় মানুষের আনাগোনা ছিল কিছুটা কম। অন্তরা বিশেষের প্রতিবেদন। ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে। দান করো, প্রতিদানে ততখানি ফেরত পাবে। যীশু খ্রিস্টের এসব বাণীর কথা উঠে আসে বড়দিনের খ্রিস্ট জাগে। যিশুর ক্রুশের ওপর লেখা সেই 7টি বাণী, ক্ষমা, পরিত্রাণ, আবেগ, যন্ত্রণা, দুঃখভোগ, প্রায়শ্চিত্ত ও সমর্পণের কথা গির্জায় স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। তাদের বিশ্বাস যীশুখ্রিস্ট এই দিনে মা মেরির কোল আলো করে জন্ম নেন। গির্জায় গির্জায় তাই উৎসব মুখর পরিবেশে পালিত হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। প্রার্থনায় উঠে আসে করোনা মহামারী হতে মুক্ত হওয়ার কথা। বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন, কেক, পিঠা এগুলো বানানোর মাধ্যমে আত্মীয় স্বজনের বাসায় ঘোরাফেরা। খরচের অংশটা যেন আমরা অন্য গরিব লোকদের সাথে সহভাগিতা করতে পারি, সেই অংশটা আমাদের চার্চ থেকে বলা হয়েছে। আমরা যেন আবার সুন্দর জীবনে, শান্তির জীবনে, সম্প্রীতির জীবনে ফিরে যেতে পারি। গির্জায় মাস্কের ব্যবহার ছিল চোখে পড়ার মতো, তবে স্বল্প জায়গায় করোনাকালে শারীরিক দূরত্ব বজায় রাখা কঠিন হয়েছে অনেক ক্ষেত্রে। আমরা প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সারা বিশ্বের সকল মানুষ এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে আবার মানুষ সুখ ও শান্তিতে জীবন যাপন করতে পারে। 5 তারকা হোটেলগুলোতে করা হয় নানা আয়োজন। নাগরদোলা, ছোটদের গাড়ি, জাদু দেখানো, পুতুল নাচ আর সান্তা ক্লসের উপহার, সব মিলিয়ে সময়টা আনন্দেই কাটে শিশু আর অভিভাবকদের। নাগরদোলায় চড়েছি এবং ঘোড়ার গাড়িতেও চড়েছি। সবার সাথে দেখা করলাম, সবাইকে উইশ করলাম। আমি আজকে নাগরদোলায় উঠেছি আর একটু পপ-আপের শোটা দেখবো। সান্তা ক্লসে আমি বাচ্চাদেরকে গিফট দিচ্ছি, আমার খুব ভালো লাগে। উৎসব আর ভাব গাম্ভীর্য দুয়ের মিশেলে হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের এবারের উদযাপন।
পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এই বাণী যীশুখ্রিস্ট ছড়িয়ে দিতে চেয়েছিলেন পুরো পৃথিবীতে, সৃষ্টি করতে চেয়েছিলেন মানবিকতা আর শান্তির এক দৃষ্টান্ত। 2020 সালে যীশুখ্রিস্টের এই জন্মোৎসবেও খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রত্যাশা পুরো পৃথিবী হোক রোগ, শোক, পাপ, তাপ মুক্ত। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস প্রসঙ্গ। যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন স্টেইনের সাথে বাংলাদেশে পাওয়া নতুন স্টেইনের মিল থাকলেও এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এমনটি বলছে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। দেশীয় বিজ্ঞানীরা বলছেন সারা বিশ্বে করোনা ভাইরাস বারবার ধরন পাল্টাচ্ছে, আর এই বিষয়ে সজাগ দৃষ্টি রয়েছে বাংলাদেশে। আরও জানাচ্ছেন শাহালি জয়। যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মাঝে বাংলাদেশে শনাক্ত হওয়া নতুন স্ট্রেনের বিষয়েও এখন আলোচনা চলছে। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনটি শনাক্ত হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে। 17টি নতুন জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 5টিতেই করোনা ভাইরাসের নতুন স্ট্রেন পায় বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যা যুক্তরাজ্যের নতুন বৈশিষ্ট্যপূর্ণ ভাইরাসের সঙ্গে মিলে যায়। বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে এ নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে ইউকেতে বা সাউথ আফ্রিকাতে যে ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে কোথাও কোনো প্রমাণ নাই যে অনেক মানুষ মারা যাচ্ছে বা ডিজিজ অনেক বেশি মারাত্মক আকারে হচ্ছে, সেটা হচ্ছে না। কিন্তু এটা নর্মাল, যেটা আমাদের দেশে এরকম করোনা ভাইরাস হলে 80 থেকে 90% মানুষ ঘরে থেকেই সুস্থ হয়ে যাচ্ছেন এবং মাইল্ড সাইন সিমটম হচ্ছে, সেরকমই ইংল্যান্ডেও সেটাই হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন চরিত্রের পরিবর্তন যে কোনো ভাইরাসেরই ধর্ম, করোনা ভাইরাসের ক্ষেত্রেও তাই ঘটেছে। আমরা আসলে মেজর কোনো পরিবর্তন পাইনি, আমরা কিছু পরিবর্তন পেয়েছি যেগুলি পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, সেটা আমাদের এখানে হচ্ছে, এবং সেটাতে আসলে সংক্রমণ সক্ষমতা বা সিভিরিটি বাড়ানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। সার্স প্রথম যেটা হয়েছে সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইনফ্লুয়েঞ্জা মহামারী যেগুলো হয়েছে সেগুলো কালক্রমে সাধারণ ইনফ্লুয়েঞ্জা পরিণত হয়েছে। বাজারে যেসব টিকা মিলছে তা পরিবর্তিত করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করবে বলেও জানান বিজ্ঞানীরা। পর্যন্ত গ্রেট ব্রিটেন বা অ্যাস্ট্রাজেনিকার বা ফাইজারের যে ভ্যাকসিন গুলো তৈরি হয়েছে, সেখানে ভ্যাকসিনেশনে কোনো সমস্যা তৈরি করবে না। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা বলছেন যে যতটুকু পরিবর্তন হয়েছে টিকাটা কাজে লাগছে। বিশেষজ্ঞরা মনে করেন দেশে গবেষণা কম হওয়াতে নতুন ভাইরাস নিয়ে পরিস্থিতি অনুধাবন করতে সমস্যা হচ্ছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনায় দেশে একদিন আরও 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 7,398 জন। 24 ঘন্টায় নতুন নমুনা পরীক্ষা হয়েছে 13,695টি। এর মধ্যে শনাক্ত 1,163 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 5,07,265 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,113 জন। এ পর্যন্ত মোট সুস্থ 4,48,803 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে 8.49%। এ পর্যন্ত মোট শনাক্তের হার 16.11%। করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আবারও বিপাকে বিশ্ববাসী। যুক্তরাজ্যে এরপর নতুন স্টেইনের দেখা মিলেছে নাইজেরিয়ায়। এদিকে সারা বিশ্বে বিমান যোগাযোগ বন্ধের পাশাপাশি লকডাউনে গেছে বহু দেশ। জারি হয়েছে বাড়তি স্বাস্থ্য সতর্কতা। যুক্তরাষ্ট্রেও ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্টে নেগেটিভ রিপোর্ট আসলেই ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। নাহিজিহানের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রায় 2 লাখ মানুষ আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে। এই অবস্থায় অচিরেই দেশটির মোট সংক্রমণ 2 কোটি পার করবে বলে আশঙ্কা। এমন অবস্থায় যুক্তরাজ্যে নতুন ধরনের করোনা ভাইরাসের প্রকোপে সোমবার থেকে ভ্রমণ সতর্কতা জারি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটেন থেকে আগতদের 72 ঘন্টার মধ্যে করোনা টেস্টে নেগেটিভ না আসলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একইভাবে চীনের বাইরে ভ্রমণকারীদের জন্য 21 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে হংকং। করোনার নতুন ধরন শনাক্তের পর বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়েছে। এ সময় ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত হোটেলেই থাকতে হবে বলে জানানো হয়েছে। এছাড়া আগামী 21 দিন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করেছেন এমন কারো হংকংয়ে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভাইরাসের নতুন স্ট্রেনটি মূল ভাইরাস থেকে 70% বেশি সংক্রামক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
দক্ষিণ আফ্রিকার পর ভাইরাসটির সন্ধান মিলল নাইজেরিয়ায়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে আফ্রিকান রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রক সংস্থা। অন্যদিকে ক্রিসমাসের আগে ইউরোপের বিভিন্ন দেশে লকডাউন জারি হলেও অন্যান্য দেশগুলোতে ব্যাপকভাবে চলছে ক্রিসমাস শপিং ও অনুষ্ঠান। ব্রাজিলে একদিনে নতুন করে 60,000 সংক্রমিত হলেও কমেনি উৎসবের কেনাকাটা। নাহিদ জিহান, নিউজ 24। চলতি বছরের শেষে ব্যাপকভাবে ভ্যাকসিন সরবরাহ শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফাইজারের করোনা টিকার প্রথম চালান পৌঁছে গেছে কোস্টারিকা ও চিলিতে। একই দিনে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়া, আর আর্জেন্টিনায় পৌঁছে গেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের প্রথম চালান। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে এখনও প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে ভ্যাকসিন সরবরাহ শুরু করেছে মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার। বুধবার কোস্টারিকায় পৌঁছানোর পর বৃহস্পতিবার থেকেই টিকাদান শুরু করে দিয়েছে দেশটি। আগামী সপ্তাহে 10,725 ডোজের পরবর্তী চালান প্রত্যাশা করছে তারা। বৃহস্পতিবার ফাইজার ভ্যাকসিনের 10,000 ডোজের প্রথম চালান পৌঁছেছে চিলিতেও। আর টিকা হাতে পেয়েই মারাত্মকভাবে সংক্রমিত এলাকার স্বাস্থ্যকর্মীদের শরীরে তা প্রয়োগ শুরু করেছে কর্তৃপক্ষ। 24 তারিখ থেকে তৃতীয় ইউরোপীয় দেশ হিসেবে টিকাদান কর্মসূচি শুরু করেছে সার্বিয়াও। প্রথম ইউরোপীয় প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার টিকা নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যানা ব্র্যানাবিক। কুয়েতেও টিকাদান শুরুর পর ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল হামাদ আল সাবাহ। লাতিন আমেরিকার মেক্সিকোতেও ব্যাপক পরিসরে চলছে ভ্যাকসিন প্রয়োগ। আর্জেন্টিনাতে পৌঁছেছে রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের 3 লাখ ডোজের প্রথম চালান। খুব শিগগিরই টিকাদান শুরু করবে তারা। আর নিজ দেশের 1,60,00,000 মানুষের জন্য জনসন অ্যান্ড জনসন ও ফাইজার ভ্যাকসিন আমদানি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। এদিকে নতুন শনাক্ত হওয়া করোনা মোকাবেলাতেও অনুমোদিত ভ্যাকসিনগুলো কার্যকর হবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। আতঙ্কিত না হয়ে ভেবেচিন্তে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন তারা। নিবির আমিন, নিউজ 24। করোনা ভাইরাসের মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বার্ষিকীতে গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপলক্ষে আমি বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। করোনা মহামারীর কারণে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে আগামী 30 ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস পালন করবে সারা বাংলাদেশে। ঢাকার দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে 75 কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে কাচের জারে 8 কেজি 96 গ্রাম সাপের বিষ পাওয়া যায়। এর আনুমানিক মূল্য 75 কোটি টাকা। র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এই সময় 6 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব। নির্দিষ্ট গোষ্ঠীর কাছে সাপের বিষের ব্যাপক চাহিদা। বেশি মুনাফার লোভে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সাপের বিষ সংগ্রহ করে চোরাচালান করা হয়। গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দুষ্প্রাপ্য সাপের বিষ আমরা উদ্ধার করতে সক্ষম হই, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 75 কোটি টাকার মতো, এবং আমরা সর্বমোট 6 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। বহির্দেশে অর্থাৎ পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যেই তারা এই ধরনের নিষিদ্ধ সামগ্রীগুলো সব সমন্বিত করেছিল। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 51তম সীমান্ত সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্তানা এই আশ্বাস দেন। যৌথ এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। এছাড়া সীমান্তের 150 গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ করবে না বলেও ঐক্যমতে পৌঁছেছে বাংলাদেশ ও ভারত। বৈঠকে ভারতের মিজোরাম রাজ্যে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটির অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 7 মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেলেন আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা 11টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান কাজল। বাইরে অপেক্ষা থাকা ছেলে মনোরম পলককে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি। গেল 2 মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে গ্রেপ্তার করার কথা জানায় বিজেপি। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়। বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। বরেণ্য দার্শনিক ডক্টর শ্রীমন মহানাম ব্রত ব্রহ্মচারীর 117তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, সব ধর্মের মানুষের ত্যাগের বিনিময়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ অর্জিত হয়েছে। রাজধানীর হাটখোলায় শ্রী শ্রী জগবন্ধু মাঠে আয়োজিত এই আলোচনায় অন্যান্যদের মধ্যে শিল্পপতি দীপক কুমার বড়াল, অতিরিক্ত সচিব ইতি রানী ও নিউজ 24-এর হেড অব নিউজ রাহুল রাহা বক্তব্য রাখেন। 1971-এর মুক্তিযুদ্ধে যেমন রহিমের রক্ত আছে তেমনি রামের রক্ত আছে। এই স্বাধীনতা সকলের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। আমি বিশ্বাস করি আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি এই দেশে সাম্প্রদায়িকতা থাকবে না। এবার ফিরে দেখা 2020। মহামারীর বছর 2020। এবছর বাংলাদেশ হারিয়েছে অগণিত মানুষকে। শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়া ক্ষেত্র সহ বিভিন্ন অঙ্গন থেকে দেশ বরেণ্য মানুষেরা চলে গেছেন না ফেরার দেশে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। কামাল লোহানী 71-এ বিজয়ের খবর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পাঠ করে জনতার দরবারে পৌঁছেছিলেন। সেই যোদ্ধার কণ্ঠস্বর হার মানে কোভিডের কাছে। বাঙালি জাতি হারায় ইতিহাসের এক অনন্য অধ্যায়। শিক্ষাক্ষেত্রেও এবছর বাংলাদেশ হারায় অগণিত প্রাণ। কোভিডের সামনে থেমে যায় জাতীয় অধ্যাপক শিক্ষাবিদ আনিসুজ্জামানের হৃদস্পন্দন। বার্ধক্যজনিত কারণে বিদায় নেন শিক্ষাবিদ এমাজউদ্দিন আহমদ। আর হার্ট অ্যাটাকে মারা যান শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী। ক্যান্সারের সাথে যুদ্ধ করেও গ্যালিলিওর মঞ্চে ফিরেছিলেন আলী জাকের, কিন্তু কোভিডের কাছে পরাজিত হন তিনি। যে কোভিড কেড়ে নেয় স্বনামধন্য চিত্রশিল্পী মর্তুজা বশিরের প্রাণও। একই ভাইরাস নিয়ে যায় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুর জীবন। বাংলা একাডেমির মহাপরিচালক, কবি ও প্রাবন্ধিক মঞ্জুরে মাওলারও জীবন অবসান ঘটে কোভিডের কারণে। কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের কণ্ঠ কয়েক দশক ধরে বাঙালির হৃদয়ে হরণ করেছিল। তার জীবন এবছর হরণ করে নেয় প্রাণঘাতী ক্যান্সার। হৃদরোগে মারা যান সুরকার, সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী আজাদ রহমান। বছরের শেষ সময়ে প্রাণ হারান নাট্যকার মান্নান হীরা। রাজনীতির মাঠ উত্তাল করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রাণ কেড়ে নেয় কোভিড-19। সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র বদরুদ্দিন কামরানও হার মানেন কোভিডের কাছে। বার্ধক্যজনিত কারণে সাহারা খাতুন এবং হৃদরোগে এবছর মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পি। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যেও মারা যান অনেকে। ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের অন্যতম মালিক লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা যান। করোনা ভাইরাস কেড়ে নেয় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের প্রাণও। বার্ধক্যজনিত জটিলতা ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান পার্টেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাশেম। এবছর ফুটবল অঙ্গনের অনেকেরই জীবন অবসান ঘটে। ফুটবল হারায় তার মাঠের প্রিয় ফুটবলার বাদল রায়কেও। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে সবজি সহ বিভিন্ন তরিতরকারির দাম কমেছে। একই সঙ্গে দাম কমেছে মাছের বাজারে।
তবে স্থিতিশীল রয়েছে মাংসের বাজার, বিক্রি হচ্ছে আগের দামে। এদিকে বাজারে খুচরা ব্যবসায়ীরা জানান এখনও উচ্চ মূল্যে স্থিতিশীল রয়েছে চালের বাজার। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদন। শীতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার রাজধানীর প্রধান বাজারগুলো ছিল অনেকটাই ক্রেতাশূন্য। জানা যায় প্রতিদিন ঢাকায় সবজি সহ বিভিন্ন পণ্য আনা হচ্ছে। বিক্রেতারা যথেষ্ট মালামাল নিয়ে বসে থাকলেও ক্রেতার দেখা খুব একটা মিলছে না। শুক্রবার রাজধানীর বনানী গুলশান কাঁচাবাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে সবজি সহ অন্যান্য তরিতরকারির দাম কমেছে। নতুন টমেটো হচ্ছে এটা 100 টাকা কেজি, গাজর হচ্ছে 40 টাকা কেজি, মূলা 20 টাকা 30 টাকা কেজি, সিম 30 টাকা, এরকমের শালগম 30 টাকা। গত শনিবার থেকে এরকম পরিস্থিতি হইতেছে, ধরেন 15,000 টাকা মাল আনলে বিক্রি করি 12, 13,000, 10,000 টাকা, 8,000 টাকা বিক্রি করে যায়। একই সঙ্গে দাম কমেছে মাছের বাজারে। আবার করোনা ভাইরাসের আক্রান্তের ভয়ে ঘর থেকে আগাম কেনাকাটা করে রাখছেন অনেকে। 500 টাকা আনলে বাসন লাগে 300 টাকা 400 টাকা। টাউনে মানুষ কম, অনেক লোক ঢাকা থেকে গ্রামে চলে গেছে, সেই ক্ষেত্রে চাহিদাও কমে গেছে। বাজারে তো আসা উচিত না, আসলে আমরা তো বাধ্য হয়েই আসি। তবে আগের দামে স্বস্তি মিলছে গরু ও মুরগির মাংসের ক্রেতাদের। তবে এখনো উচ্চ মূল্যে স্থিতিশীল চালের বাজার। তাহলে আগের মতো না 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 কি কম, মাইসে গরু কম খায়। চাউলের দাম যে বাড়ছে আর কমে নাই, ওইভাবে আছে। পেঁয়াজ কিছুটা কমছে, নতুন পেঁয়াজ আসাতে কিছুটা কমছে। এদিকে করোনা আতঙ্কে বাজারে ক্রেতা সমাগম কম হওয়ায় এবার শীতে বাকির সময়টা বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সবজি বিক্রেতারা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সৈয়দ মহিদুল ইসলাম থিয়েটারের এক অন্তপ্রাণ মানুষ। শুক্রবার ছিল তার 18তম প্রয়াণ দিবস। সে উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয়ে গেল সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ অনুষ্ঠান। আয়োজক ব্যতিক্রম নাট্য গোষ্ঠী। এবছর বরেণ্য অভিনেত্রী লাকি ইনাম হাতে তুলে দেয়া হয় সৈয়দ মহিদুল ইসলাম সম্মাননা। এছাড়া অন্যান্য পদকের মধ্যে দেয়া হয় মঞ্চবন্ধ পদক ও যুগল সম্মাননা। সম্মাননা ছাড়াও নানা আয়োজনের মধ্যে ছিল স্মরণ আলোচনা, সঙ্গীতানুষ্ঠান ও নাটক প্রদর্শনী। এবারে প্রবাসের খবর। কাতারের রাজনগর জাতীয়বাদী ফোরামের অভিষেক শিল্পনগরী সানাইয়া ইভিনিং স্পাইসি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নবনির্বাচিত সভাপতি সালিম খানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সভাপতি আবু সায়েদ ও প্রধান বক্তা ছিলেন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু। সংগঠনের সিনিয়র সহসভাপতি শেখ সাইদুর রহমান পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপদেষ্টা সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুর হোসেন সহ অনেকেই। এ সময় বক্তারা দলকে আরও সুসংগঠিত করে কাজ করার আহ্বান জানান। বর্তমানে ইতালিয়ান সরকারের অধীনে বিভিন্ন শহরে অন্যান্য ভাষাভাষীর পাশাপাশি বাংলাদেশিরাও কাফ অফিসের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। শুধুমাত্র ইতালিয়ান ভাষা সংক্রান্ত কারণে ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা অনেক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। এমন সংকট সমাধানে ইতালির তোরিনো শহরে প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানের লক্ষ্যে শুভ উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল কাপ অফিস তোরিনো শাখা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কাফ অফিসের উদ্বোধন করেন মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদ এবং ন্যাশনাল কাফের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান বোরহান। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। নানা জল্পনা আলোচনার পর অবশেষে খুলে গেল ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির জট। বৃহস্পতিবার লন্ডনে এই বিষয়ে এক চুক্তিতে সই করেছেন ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন। দুপক্ষের জন্যই মঙ্গলজনক হবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। আর টুইটারে প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের জন্য একে ক্রিসমাস উপহার বলে মন্তব্য করেন। তবে বিরোধী দল লেবার পার্টি বেশ সমালোচনা করেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। বাণিজ্য আলোচনা নিয়ে গেল কয়েক মাসের বিরোধ ও অচলাবস্থার পর শেষ পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছল যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
গত 31 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ইইউ থেকে বেরিয়ে যাবার পর শুরু হয় 11 মাসের ট্রানজিশন পিরিয়ড। এ সময়ের মধ্যে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ম্যারাথন আলোচনা চালিয়ে সমঝোতা হলো দুই পক্ষের। বৃহস্পতিবার রাতে টুইটারে 2 হাত উঁচিয়ে জয়ের উচ্ছ্বাস প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান চুক্তি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে পরে এক ভিডিও পোস্ট করেন তিনি। আমরা আমাদের অর্থ সীমানা, আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি। সবার জন্য এটা আমাদের ক্রিসমাসের ছোট উপহার। 27টি জাতির ইউরোপীয় ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার দীর্ঘ ও কঠিন প্রক্রিয়াটি সম্পন্ন হলেও একে মিষ্টি দুঃখ বলে অভিহিত করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। সমঝোতার পর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, খুবই ভালো একটি চুক্তি হয়েছে। তবে এই চুক্তির সমালোচনা করে বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টেমার বলেছেন, পার্লামেন্টে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী জনসন খুবই সংকীর্ণ একটি চুক্তির দলিল পেশ করতে যাচ্ছেন। এদিকে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পন্ন হওয়া সুখবরে মিশ্র প্রতিক্রিয়া জানালেও বেশিরভাগ ব্রিটেনবাসী একে স্বাগত জানিয়েছেন। নাহিদ জিহান, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরে গাড়ি বিস্ফোরণে অন্তত 3 জন আহত এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বড়দিনের সকালে বিস্ফোরণের ঘটনা ঘটলে শহরটিতে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ বলছে ঘটনাটি কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে থাকতে পারে। স্থানীয় কর্মকর্তারা বলছেন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তারা। পুলিশ জানিয়েছে বিস্ফোরিত হওয়ার পরে কোনো ব্যক্তি গাড়ির অভ্যন্তরে ছিল কিনা তা জানা যায়নি। কোভিড বাস্তবতাকে মাথায় রেখে স্বল্প পরিসরে ক্লাবে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য বড়দিনের উৎসব আয়োজন করল বসুন্ধরা কিংস। ক্লাব প্রাঙ্গণে এই আয়োজনের মধ্যমণি ছিলেন দলের হেড কোচ ও 3 বিদেশি ফুটবলার। ক্লাবের এমন আয়োজনে খুশি তারা। মাহফুজুল ইসলামের রিপোর্ট। কারো প্রিয়জন আবার কারো রক্তের বাঁধনরা আছেন হাজার মাইল দূরে। পেশাগত দায়িত্ব পালনের বাধ্যবাধকতায় এই উৎসবের সময়ও প্রিয়জনদের কাছে আনতে পারছেন না খেলোয়াড়দের অনেকে, কারণ কোভিড বাস্তবতা। বড় পরিসরে না হলেও এই ফুটবলারদের মনে উৎসবের কিছুটা ছোঁয়া দিতে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্টের এমন আয়োজন। কেক কেটে উৎসব, সঙ্গে ছোট্ট উপহার। এমন আয়োজনের সঙ্গে অপরিচিত রবিনহোর 1 বছরের ছোট্ট শিশু থেওর মনেও যেন লেগেছে উৎসবের রং। স্পেনে থাকলে এখন হয়তো ভাই বোনদের সঙ্গ পেতাম, সময়টা অন্যরকম কাটত। সেটি হয়নি পেশাগত কারণে, সঙ্গে কোভিড পরিস্থিতি। তবে এখন প্রতিকূল সময়েও ক্লাব কর্তৃপক্ষ আমাদের আনন্দময় কিছু সময় উপহার দিয়েছে। এটি আমাদের জন্য বড় পাওয়া। সবাই সুস্থ থাকুক, এটাই চাওয়া। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। অস্কার বাংলাদেশের এই আতিথেয়তার সঙ্গে পরিচিত, তবে নতুন ফরেন রিক্রুটরা হয়েছেন অবাক। ক্লাবের পক্ষ থেকে এমন আয়োজনে বেজায় খুশি রাউল ফার্নান্দেজরা। অনেকটাই অবাক হয়েছি। ক্লাব কর্তৃপক্ষ আমাদের জন্য এমন আয়োজন করেছে, তাই কৃতজ্ঞতা। ভালো সময় কাটালাম। খুবই ভালো সময় কাটিয়েছি। ক্লাবকে ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। কেক কেটে এমন আয়োজনের শেষে সবাইকে ক্রিসমাস উপলক্ষে উপহার দেওয়া হয়। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শুভ বড়দিনে ভক্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো, মেসি, নেইমারের মতো বিশ্বনন্দিত ফুটবলাররা। ক্রিসমাসের ছুটিতে রবি পরিবার পরিজন নিয়ে ছুটি কাটাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের সঙ্গে কাটানো ফুটবলারদের স্থির চিত্রগুলো এখন ভাইরাল। করোনা মহামারীর এই বাস্তবতায় সবাইকে সাবধানে থেকে ছুটি উপভোগের পরামর্শ তাদের। বিস্তারিত রিপোর্টে। এবারের বড়দিনটা মেসির জন্য বিশেষভাবে উপভোগ্য, কারণ দিন কয়েক আগেই ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের নামের পাশে বসিয়েছেন। এরপরেই ছুটিতে গেছেন পরিবারের কাছে। বড়দিনের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো ছবি পোস্ট করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্ত্রী সন্তানদের নিয়ে আমোদে রোনালদো পুরোপুরি ছুটির আমেজে। পরিবার নিয়ে কাটানো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করে রেখে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সবাইকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা। নেইমার তো উদযাপনে আরও এক ধাপে গিয়ে একেবারে স্পেস শুট পরে নিজের টুইটারে দিয়েছেন এমন ভিডিও, সঙ্গে জানিয়েছেন ক্রিসমাসের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস ব্রেভিস।
পিএসজির আরেক তারকা এমবাপ্পে ইনস্টাগ্রামে তার মায়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। বড়দিনের ছুটির ঝাপটাটা লেগেছে লিভারপুল তারকা মোহাম্মদ সালার গায়েও। লিগ ও জাতীয় দল মিলিয়ে ব্যস্ত সময় পার করা এই মিশরীয় ফরওয়ার্ড ক্রিসমাস ট্রি পেছনে রেখে নিজের পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন লেভানডস্কি, ডি মারিয়ার মতো তারকা ফুটবলাররা। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার পেলে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা স্থবিরতা কাটিয়ে ঘর গোছাতে ব্যস্ত আওয়ামী লীগ, অনুপ্রবেশকারী ঠেকাতে সতর্কতা। দলের শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে বিএনপি। মলিন আবহাওয়া এবারে বড়দিন উদযাপন, মহামারীর কারণে উৎসব আয়োজনে বড় কাটছাট। করোনা থেকে মুক্তিতে গির্জায় গির্জায় প্রার্থনা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে সারা বিশ্বের সকল মানুষ এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি লাভ করে। Ma perché queste luci possano illuminare e portare speranza al mondo intero, devono stare a disposizione di tutti. দেশে করোনার নতুন ধরন শনাক্ত হলে উদ্বেগের কিছু নেই বলছেন বিশেষজ্ঞরা। নতুন বিষ প্রাণহানি, বিশ্বের নানা প্রান্তে চলছে টিকাদান। ঢাকার দক্ষিণখানে অভিযানে ৭৫ কোটি টাকার সাপের বিষ উদ্ধার। গ্রেপ্তার আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্য, ৩ দিন করে রিমান্ডে। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার আশ্বাস বিএসএফের। মিজোরামের সন্ত্রাসী আস্তানা নিয়ে বিজিবির উদ্বেগ। ভারতে মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এবং ব্রেক্সিট বাণিজ্য চুক্তিতে সম্মত যুক্তরাজ্য ও ইইউ। ক্রিসমাসের উপহার বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সমালোচনায় বিরোধী দল। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।